এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে একজন প্রাপ্তবয়স্ক মানে 20 বছর প্লাস হওয়ার পরেও কিভাবে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনার ইনামজারি অথবা ই মিউটেশনের আবেদন করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক। প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজারে imutation.gov.pt এই ওয়েবসাইটটিতে চলে যাব। তারপরে পর্যায়ক্রমে আমরা আমাদের নামজারি আবেদন আমরা এটা দিয়ে শুরু করব। এই নামজারি আবেদনে ঢোকার পরে আমাদের প্রথম কাজটা হচ্ছে নতুন নামজারি আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই। এটাতে ক্লিক করে আমরা আমাদের বিভাগ, জেলা, উপজেলা, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখটা এবং মোবাইল নম্বরটা ইম্পর্ট্যান্ট, এটা হুবহু আমরা দিয়ে দিব যেন মিস না হয়। এবং পরবর্তীতে দেওয়ার পর এটা চলে আসবে, এই পেজটা চলে আসার পর এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে আমরা যে কোনো একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেই 20 টাকা কোড ফি, সেই কোড ফিটা আমরা পরিশোধ করতে পারবো। তো আমি আমার কোড ফির জন্য 20 টাকার যে প্রসেসটা যেটা দেখতেছেন আমার কিন্তু ইতিমধ্যে হয়ে যাইতেছে। তো প্রথমত আমি আমার নাম্বারটা দিয়েছিলাম, সেটা থেকে কিন্তু একটা ওটিপি গেছে। ওটিপি যাওয়ার পর আমি আমার পিন নাম্বারটাও দিয়ে দিতেছি। তারপর কনফার্ম করে দিলে কিন্তু আমার একটা এখন দেখবেন যে একটা কোড ফি নাম্বার চলে আসবে। দেখুন, দ্বিতীয়তে নামজারি আবেদন কোড ফি নম্বর এবং উপরে মোবাইল নাম্বারটা শো করতেছে। তো এটা আমি কপি করে নিব বা কোথাও লিখে রাখবো, অবশ্যই কোথাও লিখে রাখবো, কারণ সার্ভার জটিলতার কারণে আমার মিসিং হইতে পারে নামজারি আবেদনটা। তো এটা কয়েকদিন পর্যন্ত এটা থাকে, বহাল থাকে। তো পরবর্তীতে আমার 20 টাকা লাগবে না, সেই ক্ষেত্রে এটাকে লিখে রাখলাম এবং আবেদন ফর্মে চলে গেলাম। এবং এখানে কিন্তু আমাদের আবেদনের কোড ফি নম্বর প্রদান করব, ওই নম্বরটা, এবং যেই মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছিল হুবহু সেই মোবাইল নাম্বারটাই কিন্তু লাগবে। তারপরে যদি ভেরিফাই দিই, দেখুন ভেরিফাইটা হয়ে গেছে। এখন আমাদের যে আগের মতো কাজগুলো শুরু করতে হবে। জমির মালিকানা সূত্র, এটা কি? এটা একটা ক্রয় সূত্রে করা হয়েছিল, মানে সাবকবলা দলিল। এখানে আরও অপশন আছে, আমি ক্রয় থেকে করলাম। এরপরে মালিকানাধীন জমির যে বিষয়টা, এটা আমি দিয়ে দিলাম। এখন এখানে জাতীয় পরিচয়পত্রের সাথে প্রদত্ত তথ্যের হুবহু মিল না হলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে না। এখানে হুবহু আমাদের মিল করে দিতে হবে। এটা কার্ডটা হইতেছে, এটা কিন্তু প্রতিনিধি একজন, যার কথা বলা হয়েছে যে একজন প্রতিনিধি অবশ্যই থাকবেন। এবং মোবাইল নম্বরটা দিয়ে দিব। মোবাইল নম্বর দেওয়ার পরে আমরা কিন্তু পর্যায়ক্রমে বিভাগ, তারপরে জেলা, উপজেলা, তারপরে আমরা মৌজা সিলেক্ট করে দেব, মানে জেল নং যেটা, মৌজা সিলেক্ট করে দিলাম। তারপর আবেদন সংক্রান্ত ঘোষণা যেটা, এটা প্রথমত হ্যাঁ 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 এটা 3 বার হয়। আবেদিত জমি দখলে আছে কি না এটা দেখলেই বুঝবেন। তারপরে যদি কোনো আংশিক বা অধিগ্রহণ থাকে তাহলে সেটা হ্যাঁ হলে তো আর আমাদের আর নামজারি হবে না, সেই ক্ষেত্রে সেটা না দিব। সরকারি স্বার্থ আছে কি না, নাই। ভূমি উন্নয়ন কর পরিষদ আছে, হ্যাঁ। এবং এটা আমি কিসের মাধ্যমে করতেছি? আমি বিআরএস খতিয়ান বা বিআরএস পর্চার মাধ্যমে আমি এটা করতেছি। এবং এটা কি? বর্ণিত তফসিল জমি, এবং এই মৌজায় কোনো খতিয়ান নাই। এবং পরবর্তীতে দিয়ে দিলে আমাদের এখানে হ্যাঁ দিয়ে দিব। হ্যাঁ দেওয়ার পরে আমার ওই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আমরা সেই ওটিপিটা আনবো, মাঝে সাঝে সার্ভার জটিলতার কারণে নাও আসতে পারে, তো আমরা কয়েকবার ট্রাই করব। তারপরে ঠিক এইভাবে যদি আমাদের না ঠিক থাকতো তাহলে আমাদের সেটা ঠিক করে দিতে হতো। পরবর্তীতে দেওয়ার পরে আমাদের এই পেজটাতে কিন্তু আমরা চলে আসছি। এখানে আমাদের যে কার্যক্রম সেটা হচ্ছে, দেখুন নাম, যেই ধরনটা বিআরএস এবং নামজারি দুইটা অপশন আছে। তো আমি বিআরএস করতে চাই। নামজারি হইলে কিন্তু যেটা বর্তমান যেই নামজারি বা মিউটেশন পর্চা দিয়ে যদি করে থাকতাম সেটা কিন্তু অবশ্যই অনলাইন, তাহলে আমাদের পরবর্তী কিছু সুবিধা পাওয়া যেত। যেহেতু বিআরএস আমাদের ম্যানুয়ালি দিয়ে দিতে হবে।
তো এখান থেকে আমরা যেটা করব, বিআরএস এর পরে এখানে খতিয়ান দিয়ে ভেরিফাই যদি করি, ভেরিফাই করলে আসে, নয়তোবা কিন্তু আসতো না এটা। তারপর দাগ নম্বর দেওয়ার সুযোগ আছে, দাগ নম্বর দিয়ে দিব। তারপর জমি কতটুকু আমরা জমি দেব, এখানে কিন্তু একরের বিষয় আছে, একর হিসাবে আসে। তো পয়েন্টের আগে যেটা সেটা কিন্তু একর, এরপরে কিন্তু শতাংশ হিসেবে, তো আমি শতাংশ হিসেবে দিয়ে দিলাম, মানে একরের হিসেবে শতাংশ বসাইলাম। তারপরে আমাদের দলিলের যে নাম্বারটা, যেহেতু ক্রয় মানে সাবকবলা দলিল মূলে, আমরা দলিলের নাম্বারটা এবং দলিলের যে তারিখটা, কোন তারিখে দলিলটা হয়েছে সেই তারিখটা আমাদের দিতে হবে, ভুল করা যাবে না। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে দলিলে যে ভূমির মূল্য, আমরা দলিলে ভূমির মূল্যটা দিয়ে দেবো। এখানে তো এক দাগে করতেছি, যদি 2 দাগ হইতো তাহলে কিন্তু আমাদের মূল্যটা ভাগ করে দিতে হইতো। তারপরে মাদারীপুর সদর মানেই যেই সাব রেজিস্টার থেকে করা, যেই সাব রেজিস্টার মানে যেখান থেকে দলিল কার্যক্রম হয়েছে সেখান থেকে করা। তো এখানে কিন্তু আমরা মেইন বিষয়ে চলে আসছি, বাদী বা গ্রহীতার তথ্য। এই যে এনআইডি এর ভিত্তিতে একটা আর এনআইডি ব্যতীত একটা, তো আমাদের কিন্তু আজকে 2 জন গ্রহীতা, একজনের এনআইডি আছে এবং একজন এনআইডি ছাড়া। তো এখানের বিষয়টা হচ্ছে, আমি আগে এনআইডি যার আছে তাকে দিয়ে দিলাম, এবং প্রথমে কিন্তু তারটা দিয়ে প্রতিনিধি তাকে বানানো হয়েছিল আমাদের। আমি এখানে জাতীয় পরিচয়পত্রের ধরনটা বা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দেই। আর একটু বলে রাখি যে যদি আমাদের একজনই থাকতো, যে গ্রহীতা একজন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অন্য আরেকজন কিন্তু প্রতিনিধি হিসেবে ভোটার আইডি কার্ড তার ব্যবহার হইতই। তো এখানে যেহেতু 2 জন, সেহেতু প্রথমে আমি তারটাই দিতেছি এবং সেকেন্ডটা আমি দেখাইতেছি। তো আমরা পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ নির্ভুলভাবে আমরা দিয়ে দিতেছি। তারপরে ইউনিকোডের সাহায্যে আমি নাম দিয়ে দেব, প্রথমত নাম, তারপরে পিতার নাম দিয়ে দিব, এরপরে মাতার নাম, তারপর লিঙ্গ কি মানে গ্রহীতা সে পুরুষ না মহিলা, মাতার নামের পরে আমরা লিঙ্গ দিয়ে দিব পুরুষ। তারপর মোবাইল নম্বর দিয়ে দিব। মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে বিভাগ কোনটা, বিভাগটা সিলেক্ট করে দিব। এবং এখানে আরেকটা বিষয় আছে ক্যাপচা। এই ক্যাপচা বলতে এই যে ইংরেজি ওয়ার্ডগুলা, এগুলা দিয়ে দিয়ে আমি দাখিল করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু সম্পূর্ণ নির্ভুল হয়েছে, যার কারণে যাচাইকৃত আসছে। এখন এখান থেকে আমি ফটোটা দিয়ে দিব, যে আগে থেকে কিন্তু এই ফটোটা আমার জেপিইজি মোডে করা, আর অন্যান্যগুলো কিন্তু জেপিইজি না, সেগুলো পিডিএফ যে ফাইলগুলো করতে হবে। এবং আমি ঠিকানাটা তার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি ঠিকানাটা কনফার্ম করে দিতেছি। এখানে যেহেতু জেলা উপজেলা দুইটাই দেওয়া আছে, তো ঠিকানা হিসেবে মানে গ্রাম এবং ডাকঘর পর্যন্ত দিলেই চলে, পুরোটা না দিলেও হয়। যাই হোক, আমি দিয়ে দিতেছি। এবার হচ্ছে মেইন বিষয়টা, যেটার জন্য এই আবেদনটা দেখানো, এই যে এনআইডি ব্যতীত ব্যক্তির যে বিষয়টা, তো এই ইউলো কালার এটার উপরে ট্যাপ করব। এখন এখানে বলা হয়েছে অপ্রাপ্তবয়স্ক না প্রবাসী, আমি সিক্রেট, এনার বয়স কিন্তু 20 বছর প্লাস, তাই আমি প্রবাসী দিয়ে চালাই দিতেছি। তো প্রবাসী দেওয়ার পর এখানে কিন্তু তার জন্ম তারিখ চাইবে এবং জন্ম নিবন্ধন নাম্বার। এবং আরেকটা কথা বলে রাখি, যে জেপিইজি মোডে কিন্তু তাহার জন্ম নিবন্ধন যেই ফর্মটা বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট, সেটা কিন্তু আমাদের আগে থেকেই ফটোর মতো করে রেখে দিতে হবে এবং পরবর্তীতে সেটা আমাদের আপলোড করে দিতে হবে। তো জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিব, পর্যায়ক্রমে জন্ম নিবন্ধন, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নম্বর,
বিভাগ, জেলা, উপজেলা এগুলা দিয়ে দেব এবং স্থানীয় একজন প্রতিনিধি হতে পারে, ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান, তাদের কারো নাম এখানে দিয়ে দিতেছি। তারপর ঠিকানা দিয়ে দেব এবং ঠিকানা দেওয়ার পরে দাখিল করে দিলাম। ঠিক সেমভাবে তার ফটো দিয়ে দিব, যেটা আমার আগে থেকেই সেভ করা আছে। ফটো হয়ে গেল। তার নিচে আর এক জায়গায় প্রতিনিধির কিন্তু যেই ফটো দিতে হয়, প্রতিনিধির ফটো এবং ঠিকানা দিয়ে আমরা পরবর্তীতে চলে গেলাম। এই পরবর্তীর যে বিষয়টা, দাতা মানে যার কাছ থেকে দলিলটা নেওয়া হয়েছে বা জমিটা কেনা হয়েছে, সেই দাতার তথ্য সংযোজন করতে হবে। এই জন্য প্লাস, যেহেতু একজনেরটাই দিয়ে দিব, মালিকের নাম দিয়ে দিব দলিলে যেভাবে লেখা আছে। নর্মালি অনেক সময় দলিল এবং পর্চায় এক থাকে না, যারা দলিল লেখক অনেক সময় তাদের মধ্যে ভুল পাওয়া যায়, তারা অনেক সময় ঠিক দেয় না। তো দলিলে যেটা আছে আমরা সেরকম দিয়ে দিব। এবং এই জীবিত, মৃত হইলে মৃতর বিষয়টা অন্যরকম, ওয়ারিশ সনদ টনদ লাগতো। আমার পিছনের কিন্তু এই মিউটেশন আবেদনের কয়েকটা ভিডিও আপলোড করা আছে, আপনারা সেগুলো দেখতে পারেন যদি ওয়ারিশ সনদগত কোনো সমস্যা থাকে। যাই হোক, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে পিতার নাম দিতে হবে, মানে যার কাছ থেকে দলিলটা নেওয়া হয়েছে, মানে বিক্রেতার কাছ থেকে, তার পিতার নাম এবং তার ঠিকানাটা দিয়ে দিতে হবে। ঠিকানা দেওয়ার পর সংযোজন করে দিব, সংরক্ষণ বা সংযোজন বলি, এই সংযোজন দিয়ে দিতেছি। সংযোজন দেওয়ার পর কিন্তু আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলা, আমরা যে দলিলটা পিডিএফ করে রাখছি সেই দলিলটা আপলোড করে দিব। পর্যায়ক্রমে কিন্তু খতিয়ানের স্ক্যান কপি আমরা সবই দিলাম এবং আবেদন দাখিল করতে ইচ্ছুক আমি হ্যাঁ দিয়ে দিব। চাইলে খসড়া সংরক্ষণ করতে পারি। ঠিক এইভাবেই আমরা কিন্তু আমাদের পেমেন্ট প্রসেসটা করে দেব। পেমেন্টটা কমপ্লিট হইলে আমরা আমাদের আবেদনটা প্রিন্ট করে নিব এবং লাগলে সেভ করে নেব।